মঞ্চে আছেন দিলীপ দা, সমীর দা, সৌমিত্র দা সহ আমাদের পার্টির নেতৃত্ব যারা এখানে রয়েছেন, যারা এই সভায় থেকে বা যারা দূর থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন, আমার গুরুজনেরা, আমার ভাইয়েরা, বোনেরা, বন্ধুরা। তো আমরা জানি যখন একজন মানুষের খিদে পায় তখন সেই মানুষ খাবারের সন্ধানে বেরোয়, আর যখন এক দল মানুষের খিদে পায় তখন সেই ঐক্যবদ্ধ মানুষ শুধুমাত্র খাবারের সন্ধানে বেরোয় না, ওই খিদের পৃথিবী শেষ হবে যে পথে, সেই পথেরও সন্ধানে বেরোয়। আজ থেকে 108 বছর আগে রাশিয়ায় এরকম একদল ক্ষুধার্ত মানুষ সেই খিদের পৃথিবী শেষ করার পথে সন্ধান করেছিলেন, সেই পথ নির্মাণ করেছিলেন, যাকে আমরা সোভিয়েত ইউনিয়ন বলেছিলাম। আমরা এখানে জানি, আমরা যারা রবীন্দ্রনাথের রাশিয়া চিঠি পড়েছি, কেন সোভিয়েত বিপ্লব আমরা স্মরণ করি। রবীন্দ্রনাথের রাশিয়া চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছিলেন সোভিয়েত ঘুরে এসে, আমরা ছোট থেকে যখন বড় হচ্ছি, যে কোনো মানুষের মতো আমিও বিশ্বাস করতাম যে বঞ্চনা, বৈষম্য থাকা উচিত নয়। কেউ খেতে পাবে, কেউ খেতে পাবে না, কেউ পড়াশোনা করবে, কেউ পড়াশোনা করবে না, কেউ শরীর খারাপ হলে চিকিৎসা পাবে, কেউ শরীর খারাপ হলে চিকিৎসা পাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে, এটা হওয়া উচিত নয়। কিন্তু এইটা যেমন জানতাম যে এটা হওয়া উচিত না, তেমন আবার এইটাও জানতাম যে এটা বোধহয় হবে পৃথিবীতে। আমাদের ভালো লাগুক কি না লাগুক, পৃথিবীতে বৈষম্য, দারিদ্র, অনাহার, অশিক্ষা, চিকিৎসাহীনতা এগুলো থাকবেই। এগুলো ভাবতে খারাপ লাগলেও এগুলো বাস্তব, এই বাস্তবের হাত থেকে কোনো মুক্তি নেই। চিরজীবন এটাই জেনে এসেছিলাম। সোভিয়েতে এসে আমার তীর্থ দর্শন হলো। রবীন্দ্রনাথ দেখছেন যে প্রথম এত বছরের জীবনেই প্রথম মনে হলো যে দারিদ্র্যকে, অসাম্যকে যতটা স্বাভাবিক মনে করতাম তা বোধহয় অতটা স্বাভাবিক নয়। সত্যি সত্যি এমন একটা ব্যবস্থা খালি কল্পনা নয়, বাস্তবে সম্ভব, যেখানে মানুষ না খেয়ে মারা যাবে না, যেখানে কোনো শিশু শিক্ষার বাইরে থাকবে না, যেখানে কোনো মানুষ চিকিৎসার বাইরে থাকবে না। এরকম একটা পৃথিবী, এরকম একটা সমাজ, এরকম একটা ব্যবস্থা সত্যি সম্ভব। সেই ব্যবস্থাটার নাম সোভিয়েত ইউনিয়ন। আজকে আমরা যখন যারা কমিউনিস্ট পার্টি করি, আমাদেরকে কথা বারবার শুনতে হয় যে বামপন্থা একটা বাতিল মতাদর্শ আজকের পৃথিবীতে। ভারতের সাথে সোভিয়েতের কি সম্পর্ক, সোভিয়েতে কবে কি হয়েছিল না হয়েছিল তার সাথে আমাদের কি যায় আসে, খায় না মাথায় দেয়, আমাদের কি দরকার তাই নিয়ে মাথা ঘামাতে। আমরা বামপন্থীরা, এবং খালি আমরা বামপন্থীরা বলে নয়, এই গোটা পৃথিবীতে যত গণতান্ত্রিক মানুষ, মানুষের কল্যাণ চায় এমন মানুষ যারা আছেন, তারা কেন সোভিয়েত ইউনিয়নকে মনে রেখেছে? যে সোভিয়েত ব্যবস্থা আজকে নেই, তবুও কেন সোভিয়েতকে মনে রেখেছে? তার ঐতিহাসিক গুরুত্বকে কেন আমরা স্মরণ করি? তো 17 সালে রাশিয়ায় বিপ্লব হওয়ার আগের যারা এখানে আমরা আছি, এখন তো চাইলে ইন্টারনেটে খুঁজে পাওয়া যায়, 1917 সালের আগের পৃথিবীর ম্যাপটাকে একবার দেখুন। আজকের পৃথিবীর ম্যাপ আমরা যে চেহারায় দেখি, সেই দিন পৃথিবীর মানচিত্র এরকম ছিল না, এতগুলো দেশ ছিল না। দেশ বলতে ছিল হাতে গোনা কতগুলো দেশ। ব্রিটেন ছিল, ইটালি ছিল, ফ্রান্স ছিল, জার্মানি ছিল, রাশিয়া ছিল, এরকম হাতে গোনা কতগুলো দেশ ছিল। আর ছিল পৃথিবীতে কলোনি, এই কতগুলো বড় বড় দেশের কলোনি। আমাদের ভারত ব্রিটেনের কলোনি ছিল, ফ্রান্সের কলোনি ছিল পৃথিবী জোড়া। আমাদের এখান থেকে কয়েক কিলোমিটার দূরে চন্দননগর ফ্রান্সের কলোনির মধ্যে পড়তো। আমাদের দেশের গোয়া ছিল পর্তুগিজ কলোনির মধ্যে, এরকম ইটালিয়ান কলোনি, জারের সাম্রাজ্য। গোটা পৃথিবীর মানচিত্র কতগুলো কলোনিতে ভাগ বটোয়ারা করা ছিল, এতগুলো দেশ ছিল না। গোটা পৃথিবীর 3 ভাগের 2 ভাগ মানুষ এই কলোনিগুলোতে বন্দী ছিল। সোভিয়েত বিপ্লব প্রথম এই কলোনির বুকে আঘাত হানে। গোটা পৃথিবীতে খেটে খাওয়া মানুষের কাছে, মুক্তিকামী মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দেয়, এই পৃথিবীগুলো আর এই কতগুলো দেশের কলোনিতে বন্দী থাকবে না। পৃথিবীর প্রতিটা দেশ, প্রতিটা মানুষ মুক্ত হবে, তারা স্বাধীন হবে, নিজে হাতে নিজের শাসন, নিজের দেশের ব্যবস্থার দায়িত্ব তুলে নেবে। সোভিয়েত বিপ্লবের এই কামানের গর্জন ভারতে এসে পৌঁছয়। ভারতের স্বাধীনতার আন্দোলন তার আগে থেকে চলছিল, কংগ্রেস তৈরি হয়ে গেছিল, স্বাধীনতার লড়াই চলছিল। কিন্তু সোভিয়েত বিপ্লব নতুন করে ভারতের মাটিতে এই স্বাধীনতার লড়াইয়ে প্রাণ সঞ্চার করে। দেশের গোটা দেশ জুড়ে, আমাদের বাংলায় স্বামী বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ দত্ত থেকে শুরু করে, তামিলনাড়ুতে সিঙ্গারাবেলা থেকে শুরু করে, একের পর এক কমিউনিস্ট, তাদের নেতৃত্বে নতুন করে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের হাত থেকে ভারতকে মুক্ত করার লড়াইয়ে প্রাণ সঞ্চারিত হয়। এবং ভারতের কমিউনিস্টরা, সোভিয়েত একটা বড় অংশ, যারা বিশেষ করে যারা সশস্ত্র সংগ্রাম করছিল ব্রিটিশের বিরুদ্ধে, তাদের কাছে সেই সোভিয়েত বিপ্লব একটা ভরসা, একটা উৎসাহ হয়ে আসে। তার মধ্যে একটা ঘটনা আমরা সবাই স্মরণ করতে পারি। 1931 সাল, অবিভক্ত ভারতের লাহোরের জেল। 23 বছরের একজন বিপ্লবী, তার ফাঁসির আদেশ হয়েছে। ব্রিটিশের বিরুদ্ধে লড়তে গিয়ে লাহোর সেন্ট্রাল জেলে বন্দী, তার ফাঁসি হবে। 23শে এপ্রিল সন্ধ্যেবেলা জেলার গেছে
তাকে সেল থেকে নিয়ে গিয়ে ফাঁসি কাটে ঝোলাবে বলে। তার পরের দিন ফাঁসি হওয়ার কথা ছিল, কিন্তু বাইরে বিক্ষোভ এমন তৈরি শুরু হয়েছে, লাহোর থেকে শুরু করে গোটা পাঞ্জাব প্রভিন্স, অবিভক্ত পাঞ্জাব প্রভিন্স থেকে শুরু করে গোটা ভারতে বিক্ষোভ ছড়িয়ে পড়ছে। ব্রিটিশরা বুঝলো যে একে আর বাঁচিয়ে রাখা যাবে না, একদিন এগিয়ে আনা হলো ফাঁসির ডেট। 23 তারিখ সন্ধ্যাবেলা এই জেলার গেল সেই 23 বছরের যুবকের ছেলে, দেখলো সে একটি বই পড়ছে বসে, যে বললো চলো তোমাকে এখন যেতে হবে, তোমার এখন ফাঁসি হবে, তোমাকে ফাঁসি কাটে যেতে হবে। ছেলেটি বই থেকে মুখ তুলে বললো একটু দাঁড়ান, আমি একটা বই পড়ছি, আমার এই বইটা পড়া শেষ হলে তারপরে আমি যাব। জেলার একটু ইতস্তত করলেন, তোমার তো একটু পরে মৃত্যু হবে, তুমি এখন বই পড়ে কি করবে, আমাদের উপর নির্দেশ রয়েছে তোমাকে এখন যেতে হবে ফাঁসি কাটে। এই মুখ তুলে বইটা থেকে মুখ তুলে বললেন যে এখন আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনাকে একটু সময় আমায় দিতেই হবে। মানে এই মুহূর্তে একজন বিপ্লবীর সঙ্গে আর একজন বিপ্লবী কথা বলছে, আমি একজন বিপ্লবী, এই বইটার মাধ্যমে আমি আর একজন বিপ্লবীর সঙ্গে কথা বলছি, আর রেভলিউশনারি ইজ টকিং টু অ্যানাদার রেভলিউশনারি। জেলার অপেক্ষা করলেন, সেই 23 বছরের ভারতীয় বিপ্লবীর বই পড়া শেষ হলো, বইটি নামিয়ে রাখলেন, জেলারকে বললেন চলুন। জেলা সেই 23 বছরের বিপ্লবীকে নিয়ে ফাঁসি কাটের দিকে এগিয়ে চললেন। সেই 23 বছরের সেই বিপ্লবীর নাম ভগৎ সিং। যে বইটা পড়ছিলেন বইটার নাম স্টেট অ্যান্ড রেভলিউশন, লেনিনের লেখা স্টেট অ্যান্ড রেভলিউশন। ভগৎ সিং জেলারকে বলেছিলেন আমি লেনিনের লেখা বই পড়ছি, একজন বিপ্লবী একজন বিপ্লবীর সঙ্গে কথা বলছে। এইটা ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে সোভিয়েত বিপ্লবের সঞ্চারিত প্রাণ। সোভিয়েত দেশে বিপ্লব হয়েছিল, যেটাকে আজ পর্যন্ত দক্ষিণপন্থীরা বলে এই বিপ্লবের মাধ্যমে নাকি ওখানে ডিক্টেটরশিপ প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা বামপন্থীরা একথা মনে করি, একথা বিশ্বাস করি, এবং খালি আমরা বামপন্থীরা বলে নয়, গোটা পৃথিবীর মুক্তিকামী মানুষ তারা মনে করেন যে সোভিয়েতের যে বিপ্লব হয়েছিল, তারপরে যে ব্যবস্থা শুরু হয়েছিল, তা ছিল পৃথিবীর বুকে প্রকৃত গণতন্ত্র। যদি কিছু থেকে থাকে, সত্যিকারের গণতন্ত্র যদি কিছু থেকে থাকে, তা ছিল সোভিয়েত থেকে পৃথিবীর বুকে তার পরিচিতি ঘটেছিল। তার আগে গণতন্ত্র মানে কি ছিল? রাশিয়ায় তো ছেড়ে দিন, জারের সাম্রাজ্য ছিল, কিন্তু দক্ষিণপন্থী গণতন্ত্র যেখানে ছিল, বুর্জোয়া গণতন্ত্র যেখানে ছিল, কি বুঝলো? লোকে ভোট দেবে, একবার ভোট দেবে, 5 বছর, তারপর তোমার আর 5 বছর, কোথাও 10 বছর, কোথাও 6 বছর, কোথাও 8 বছর তোমার আর কথা বলার অধিকার নেই। গরিব মানুষ হলে তার ভোটের একটা মূল্য, বড় লোক হলে তার একটা ভোটের মূল্য। যিনি অনেকদিন পড়াশোনা করার সুযোগ পেয়েছেন তার ভোটের একটা মূল্য, যিনি অনেকদিন পড়াশোনা করার সুযোগ পাননি, দারিদ্রের জন্য হোক, যে কোনো কারণে হোক, পড়াশোনা করতে পারেননি, তার ভোটের আর একটা মূল্য। দিলীপদা বলার সময় বলছিলেন মহিলাদের ভোটের অধিকার নেই। সোভিয়েত প্রথম এই ব্যবস্থা, এই গণতন্ত্রকে এইভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করলো, গণতন্ত্রকে এইভাবে ডিফাইন করলো যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা মানে একজন মানুষের শুধুমাত্র নিজের নেতা নির্বাচন করার ব্যবস্থা নয়, আমার কাজের অধিকার সেটাও আমার গণতান্ত্রিক অধিকার, আমার চিকিৎসার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার, আমার পড়াশোনা করার অধিকার আমার গণতান্ত্রিক অধিকার। এই প্রতিটা অধিকারকে আজকে থেকে সোভিয়েতে এগুলো আর কোনো সুযোগ নয়, এগুলো অধিকার। তোমার অধিকার রয়েছে সরকারের কাছে, রাষ্ট্রের কাছে তোমাকে কাজ দিতে বাধ্য করার। তোমার অধিকার রয়েছে রাষ্ট্রকে তোমায় চিকিৎসা দিতে, তোমাকে শিক্ষা দিতে বাধ্য করার। এই গণতান্ত্রিক অধিকারের এই যে নতুন করে যাত্রা শুরু হলো সোভিয়েতে, তার পরিণতি আমরা দেখলাম আজকের তারিখে। কেউ ভাবতে পারে এরকম পৃথিবী এই 2025 সালে দাঁড়িয়ে, যা কিনা ওই সময় সোভিয়েতের সম্ভব হয়েছিল। 17 সালে একটা দেশে বিপ্লব হলো, নতুন একটা ব্যবস্থা চালু হলো। 1931 সালের 1 মে দিবসের দিন সরকার ঘোষণা করলো, রাষ্ট্র ঘোষণা করলো যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের দেশের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জকে বন্ধ করে দিচ্ছি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ তুলে দিচ্ছি। কেন? তার কারণটা হচ্ছে আমাদের দেশে, আমাদের এই সোভিয়েত রাশিয়াতে আর একজনও বেকার নেই, এমন একজন মানুষ নেই যে কিনা ঘরে বেকার হয়ে বসে আছে, প্রত্যেকে কাজ করছে। তাই আমাদের দেশের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আজকে থেকে বন্ধ। সোভিয়েত প্রথম এই পৃথিবীতে পুরুষ এবং মহিলার সমমজুরির আইন করেছিল। তার আগে পৃথিবীতে কোথাও কল্পনা করা যেত না। এক হচ্ছে মহিলাদের কাজ করার অধিকার ছিল না বেশিরভাগ ক্ষেত্রে, যদি বা সেই অধিকার থেকে থাকে। একজন পুরুষ যে কাজ করে যে টাকা পাবে, একজন মহিলা তার 4 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ টাকা পেতেন, তাও পেতেন না। সোভিয়েতে প্রথমে এই আইন হয় যে একই কাজ করার জন্য পুরুষের থেকে মহিলাকে 1 পয়সা কম দেওয়া যাবে না, সম কাজে সম মজুরি দিতে হবে পুরুষকে এবং মহিলাকে। যা পৃথিবীতে কেউ কোনোদিন তার আগে কল্পনা করতে পারেনি, সেই কাজ করেছিল সোভিয়েত ইউনিয়ন। ম্যাটারনিটি লিভ, মাতৃকালীন ছুটি, গর্ভবতী অবস্থায় ছুটি। একজন মহিলা যখন গর্ভবতী,
সেই সময় তিনি কাজ থেকে সবেতন ছুটি পাবেন, যাতে তিনি সুস্থ শরীরে তার সুস্থ সন্তানের জন্ম দিতে পারেন। তার জন্য তাকে কাজ থেকে ছাঁটাই করা যাবে না। ম্যাটারনিটি লিভের, এই প্রেগন্যান্সি লিভের এই ধারণা গোটা পৃথিবীতে কেউ কল্পনা করতে পারো না। প্রথম চালু করেছিল লেনিনের সোভিয়েত। মেডিক্লেম, আমার শরীর খারাপ হলে আমার হাসপাতালে আমার চিকিৎসা, মেডিক্লেম পলিসিতে তাকে রাষ্ট্র তার দায়িত্ব নেবে। ন্যাশনালাইজড মেডিক্লেম পলিসি, রাষ্ট্রের দ্বারা পরিচালিত মেডিক্লেম পলিসি প্রথম তৈরি হয় সোভিয়েতে। বেকার ভাতা, যতক্ষণ পর্যন্ত না কেউ কাজ পাচ্ছে, 31 সালের পরে দেশে আর কোনো বেকার ছিল না, কিন্তু যতদিন পর্যন্ত কোনো বেকার ছিল, একজনও বেকার যতদিন সোভিয়েতে ছিল, ততদিন তোমার ব্যর্থতা নয় যে তুমি কাজ পাওনি, এটা দেশের, একটা সরকারের, রাষ্ট্রের ব্যর্থতা যে তোমায় কাজ দিতে পারেনি। যতদিন না তোমায় কাজ দিতে পারছে ততদিন তোমাকে ভাতা দেবে সরকার। বেকার ভাতা চালু হয়েছিল প্রথম সোভিয়েতে। সেই সোভিয়েত আজকে নেই, কিন্তু নভেম্বর বিপ্লবের সেই কামানের গর্জন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। এবং যে পুঁজিবাদী দেশগুলো ছিল, ইউরোপের বড় বড় পুঁজিবাদী দেশ, ব্রিটেন থেকে শুরু করে, জার্মানি থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে, একটার পর একটা পুঁজিবাদী দেশ, সেখানে পর্যন্ত শ্রমজীবী মানুষের মধ্যে, খেটে খাওয়া মানুষের মধ্যে, ভারতে, আমাদের দেশে এআইটিউসি তৈরি হয়। প্রথম তৈরি হয় ম্যাড্রাস লেবার ইউনিয়ন, তৎকালীন ম্যাড্রাসে, আজকে চেন্নাইতে। সেখান থেকে তারপরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয় পরবর্তীকালে। গোটা পৃথিবীতে শ্রমজীবী মানুষের মধ্যে এই দাবি, যে মহিলাদের জন্য ম্যাটারনিটি লিভের দাবি, মেডিক্লেমের দাবি, বেকার ভাতার দাবি, গোটা পৃথিবীর শ্রমজীবী মানুষের কাছে এগুলো দাবি হয়ে ওঠে। তার আগে মানুষ কল্পনা করতে পারতো না যে এরকম কোনো জিনিস সম্ভব। সোভিয়েত প্রথম মানুষকে বললো যে হ্যাঁ, এই জিনিস সম্ভব। এবং গোটা পৃথিবীতে যখন খেটে খাওয়া মানুষ এই দাবি করা শুরু করে, তখন পুঁজিবাদী দেশের সরকারগুলো, তারাও বোঝে যা রাশিয়ায় ঘটেছে তা কালকে আমার দেশে ঘটতে পারে। এখানে যেরকম ওখানকার জারের বাস্তিল প্রাসাদে হামলা পড়েছিল শ্রমজীবী মানুষ, সেরকম ভাবে আমাদের দেশে, আমাদের কায়েমি গদিতে এবার টান লাগবে যদি না আমরা মানুষকে রিলিফ গুলো দিই। গোটা পৃথিবীতে পুঁজিবাদী দেশগুলোতে এই ব্যবস্থা চালু হয়। আজকে এই 2025 সালে দাঁড়িয়ে যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, যিনি বামপন্থাকে অচল ধারণা মনে করেন, যিনি কমিউনিস্টদেরকে বাতিল পৃথিবীর মানুষ মনে করেন, তাকেও বলছি, যদি আপনি আজ কাজ করেন, যদি আপনি সপ্তাহান্তে ছুটি পান, যদি আপনি একজন মহিলা হয়ে থাকেন, যদি ম্যাটারনিটি লিভ পেয়ে থাকেন, যদি প্রেগন্যান্সি লিভ পেয়ে থাকেন, যদি আপনি মেডিক্লেম পলিসি আপনার থেকে থাকে, যদি আজকের পৃথিবীতে দাঁড়িয়ে, আজকের ভারতে দাঁড়িয়ে এই সুবিধাগুলো আপনি পেয়ে থাকেন, যদি আপনি পান, তাহলে জানবেন তা আপনি পাচ্ছেন, আমরা পাচ্ছি 1917 সালে সেই সোভিয়েত বিপ্লবের পরে। তার সেই পৃথিবী, যে নতুন পৃথিবীর জন্ম হয়েছিল, সেই পৃথিবীর মানুষ হিসেবে আজকে আমরা এই সুবিধাগুলো পাচ্ছি। আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনের কথা বললাম, পরবর্তীকালে দেখুন, আমি শুরুতেও বলছিলাম যে বারবার করে এই প্রশ্ন করা হয় যে কেন আমরা, সোভিয়েতে কি হয়েছিল না হয়েছিল তার সাথে আমাদের কি আছে। ধরুন কাশ্মীর, দেখবেন আমাদের দেশে কাশ্মীরকে নিয়ে, কাশ্মীরের নাম করে যারা সবচেয়ে বেশি রাজনীতি করে, বিজেপি বলুন, আরএসএস বলুন, যে একদম অতি দক্ষিণপন্থী ফার রাইট যে শক্তি, কাশ্মীরকে নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি করে আমাদের দেশে, তারাই সবচেয়ে বেশি এই প্রশ্নও করে যে আমরা কেন সোভিয়েতকে আজও মনে রাখি, সোভিয়েতকে কেন বন্ধু মনে করি। আপনাদেরকে বলছি, ভারত স্বাধীন হওয়ার পর থেকে পরবর্তীকালে দেশভাগ হলো, 51 সালে কাশ্মীরের ভারত ভুক্তি হলো। ততদিনে 51 সালে যখন কাশ্মীরে ভারত ভুক্তি হচ্ছে, তার আগে পর্যন্ত পাকিস্তানের আর্মি যে জায়গাটা অব্দি দখল করে নিয়েছিল কাশ্মীরের, সেই জায়গাটা পর্যন্ত এখনো কাশ্মীরের দখলে রয়েছে। এলওসি, যেটাকে আমরা বলি লাইন অফ কন্ট্রোল, তার ওপারটা পাক অকুপাইড কাশ্মীর, পাকিস্তান অধিগৃহীত কাশ্মীর, যা এখনো পাকিস্তান কবজা করে রেখেছে। আর এই পারে এলওসির এপারটা আমাদের দখলে রয়েছে এবং অবিভক্ত কাশ্মীর। আমরা মনে করি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। কাশ্মীরের মানুষের সিদ্ধান্তে কাশ্মীরের মহারাজের সঙ্গে পণ্ডিত নেহরু চুক্তি হয়েছিল, কাশ্মীর ভারতে সামিল হয়েছিল। কথাটা আমি এই কারণে বলছি, ওই 51 সাল থেকে আজকে পর্যন্ত আপনারা দেখবেন পৃথিবীতে এমন একটা দেশ নেই, এই যে মোদির এত বন্ধু ডোনাল্ড ট্রাম্প, ওই মাই ফ্রেন্ড ডোনাল্ড বলে সভা করে, এই করে সেই করে, একসাথে হাত নাড়ে, এই করে, আজকে পর্যন্ত পৃথিবীতে এমন একটা দেশ নেই যে দেশ কাশ্মীরকে কাশ্মীর বলে। প্রত্যেকে কাশ্মীরকে নিয়ে বলে দ্য ডিসপিউটেড এরিয়া অফ কাশ্মীর, যে অংশটা পাকিস্তানের দখলে রয়েছে, বলে দ্য ডিসপিউটেড এরিয়া অফ কাশ্মীর। এই পৃথিবীতে ভারত ছাড়া সোভিয়েত ইউনিয়ন ছিল একমাত্র দেশ, সোভিয়েত ইউনিয়ন ছিল একমাত্র রাষ্ট্র যারা আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে দর্থহীন ভাষায় তাদের এই অবস্থান জানিয়েছিল
যে আমরা মনে করি কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, কাশ্মীরের 1 ইঞ্চি জমিতে ভারত ছাড়া অন্য কোনো দেশের কোনো দাবি, কোনো অধিকার থাকতে পারে না। একমাত্র দেশ সোভিয়েত ইউনিয়ন যারা এই কথা বলেছিল। আর সোভিয়েত ছাড়া আরেকটা দেশ বা আরেকটা রাষ্ট্র ছিল বা আজও আছে, কিন্তু ওইটাকে ওই অর্থে আমরা দেশ বলতে পারি না, কারণ তাদের দেশ এখনো অব্দি দখল হয়ে রয়েছে, স্বাধীন রাষ্ট্র এখনো সব জায়গা থেকে স্বীকৃতি পায়নি। আর একটা মাটি যা কিনা বিজেপির চক্ষুশুল, কি না প্যালেস্তাইন, প্রায় 100% মুসলিম একটা দেশ প্যালেস্তাইন। যে প্যালেস্তিনিয়ান অথরিটি যারা আছে, প্যালেস্তাইনের মাটিকে প্যালেস্তিনিয়ান অথরিটি যারা চালায়, পরিচালনা করেন, গাজা স্ট্রিপ দখলে রয়েছে ইসরায়েলের, কিন্তু তার বাইরে যে প্যালেস্তিনিয়ান অথরিটির আওতায় যে প্যালেস্তাইন ভূখণ্ড, ইয়াসার আরাফাতের সময় থেকে প্যালেস্তিনিয়ান অথরিটিও চিরকাল কথা বলে এসছে যে কাশ্মীরকে আমরা ভারতের অংশ মনে করি, কাশ্মীরকে আমরা ভারত থেকে আলাদা মনে করি না। একমাত্র স্বাধীন রাষ্ট্র ছিল পৃথিবীতে সোভিয়েত ইউনিয়ন, যারা কিনা বলেছে, চিরকাল এই অবস্থান নিয়েছে যে পাকিস্তানের দাবিকে আমরা মানি না, আমরা মনে করি কাশ্মীর ভারতের অংশ। আর যবে থেকে সোভিয়েত নেই এই পৃথিবীতে, 92 সালের পর থেকে যবে থেকে সোভিয়েতদের পতন ঘটেছে, তবে থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে আর এমন একটা দেশ নেই। আমাদের দেশের অনেক সরকার এসছে, কংগ্রেসের গভর্নমেন্ট হয়েছে, যুক্তফ্রন্ট সরকার কিছুদিনের জন্য এসছে, বিজেপির সরকার এত বছর ধরে দেশ চালাচ্ছে, কিন্তু কোন সরকার আন্তর্জাতিক ক্ষেত্রে এই সাফল্য আমরা অর্জন করতে পারিনি যে অন্য কোনো দেশকে দিয়ে এই অবস্থান আমরা নেওয়াবো। একটা মাত্র দেশ ছিল লেনিনের সোভিয়েত, যারা কিনা কাশ্মীরকে চিরকাল মনে করেছিল ভারতের প্রকৃত বন্ধুর মতো, যারা মনে করেছিল যে কাশ্মীর ভারতের অংশ। আমাদের দেশ যখন মুক্ত হয়েছিল, আপনারা জানেন, গোয়া তখন স্বাধীন হয়নি, গোয়া তখন ছিল পর্তুগিজ কলোনি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যেরকম চন্দননগর ছিল ফরাসিদের দখলে, ইত্যাদি ইত্যাদি, গোয়া ছিল পর্তুগিজ কলোনি। আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে যখন পণ্ডিত নেহেরু, সর্দার প্যাটেল তারা ঠিক করেন যে গোয়াকে আবার মুক্ত করতে হবে, গোয়া লিবারেশন ওয়ার শুরু হয়। আরএসপির নেতা ছিলেন কমরেড ত্রিদিব চৌধুরী, দিনের পর দিন জেল খাটেন গোয়া মুক্তি সংগ্রামে। যখন নেহেরু, সর্দার প্যাটেলরা ঠিক করেন যে আমাদের ভারত ঠিক করে যে গোয়াকে আমরা মুক্ত করবো পর্তুগিজদের হাত থেকে, পর্তুগিজরা গোয়ার মাটি ছাড়ছিল না। সেই সময় পর্তুগাল নেটোর সদস্য, এবং নেটোর চুক্তি আপনারা জানেন, নেটোর চুক্তি হচ্ছে আমাদের সদস্য যতগুলো দেশ রয়েছে, কোনো একটা দেশের উপর যদি আক্রমণ হয়, তাহলে নেটোর সদস্য সব দেশ একসঙ্গে যুদ্ধে নামবে তার বিরুদ্ধে। তো পর্তুগাল তখন নেটোয় বলে, ওরা গোয়াকে নিজেদের টেরিটরি বলতো, বলে গোয়ায় ভারতের আর্মি আমাদের টেরিটরিতে আক্রমণ করছে, আমরা উই আর অ্যাট ওয়ার উইথ ইন্ডিয়া, নেটোকে এখন আমাদের ওই যুদ্ধে নামতে হবে। আমেরিকা থেকে শুরু করে নেটোর প্রতিটা সদস্য দেশ তখন ভারতের বিরুদ্ধে, গোয়াকে পর্তুগিজদের হাতে রাখার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধে নামবে বলে ঠিক হয়। এই নেটোর বৈঠকে দিনের পর দিন ভিটো দিয়ে সোভিয়েত তারা গোয়াতে নেটোর এই আগ্রাসনকে ঠেকায়। তারা বলে যে গোয়ার মাটিতে নেটোর সেনাবাহিনীকে, সৈন্যকে আমরা পাঠাতে দেবো না, আমরা সোভিয়েত, আমরা থাকতে গোয়ার মাটিতে নেটোর সেনা পা রাখবে না। সোভিয়েত দিনের পর দিন নেটোতে ভিটো দিয়ে গোয়াতে পর্তুগিজ এবং তার পাশাপাশি আমেরিকা বা বাকি দেশের সেনাবাহিনীকে ঠেকিয়ে রাখে। সেই সুযোগে আমাদের আর্মি গোয়ায় যায় এবং গোয়াকে পর্তুগিজের হাত থেকে মুক্ত করে, গোয়া ভারতের মধ্যে সামিল হয়। এই ছিল সোভিয়েত ইউনিয়ন। বাংলাদেশ যুদ্ধের কথা কম বেশি আমরা সবাই জানি। আমরা সেই সময় আমাদের পার্টি, কমিউনিস্ট পার্টি, ইন্দিরা গান্ধীর হাতে, ইন্দিরা গান্ধীর লোকেদের হাতে গোটা বাংলায় আমাদের কমরেডদের রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। এলাকা এলাকায় এমন একটা পাড়া নেই যে পাড়ায় আমাদের কোনো না কোনো কমরেডের নাম লেখা একটা না একটা শহীদ বেদি তৈরি হচ্ছে। আমাদের শয়ে শয়ে, হাজারে হাজারে কমরেড ঘর ছাড়া। সেই অবস্থার মধ্যে যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়, আমাদের যাবতীয় রাজনৈতিক লড়াই ইন্দিরা গান্ধীর সঙ্গে, কংগ্রেসের সঙ্গে আমাদের যাবতীয় রাজনৈতিক লড়াইয়ের ঊর্ধ্বে উঠে আমাদের দেশে কমিউনিস্টরা আমরা এই অবস্থান নেই যে বাংলাদেশের প্রশ্নে আমরা ইন্দিরা গান্ধী সরকারকে ব্ল্যাঙ্ক চেক লিখে দিচ্ছি। আমরা বলি যে হ্যাঁ, আপনি পাঠান বাংলাদেশে ভারতের সেনা পাঠান, পাকিস্তানের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করা হোক, স্বাধীন বাংলাদেশ ঘোষণা করা হোক, স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া হোক। সেই সময় আপনারা জানেন পাকিস্তানের হয়ে সপ্তম নৌবহর, আমেরিকা 7th ফ্লিট, সপ্তম নৌবহর, তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে। ইন্দিরা গান্ধী দিল্লি থেকে SOS পাঠান সোভিয়েতে। আমেরিকা সপ্তম নৌবহর ভারতের দিকে আসতে গিয়ে ভারতের উপকূলে এসে আটকে যায়। দূরবীন দিয়ে দেখে ভারতের উপকূলকে পাহারা দিয়ে দাঁড়িয়ে আছে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ জাহাজ। সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ জাহাজের
দেখ থেকে কামান তাক করা রয়েছে আমেরিকার জাহাজের দিকে, আর মাথার উপর উঠছে কাস্তে হাতুড়ি আঁকা লাল পতাকা। সোভিয়েত রাশিয়া থেকে ঘোষণা করা হয় আমেরিকা 7 ফিট যদি আর 1 ইঞ্চি এগিয়েছে ভারতের দিকে, তাহলে প্রয়োজনে আমরা নিউক্লিয়ার ওয়ার করবো আমেরিকার সঙ্গে, কিন্তু ভারতের মাটিতে আমেরিকা 7 ফিটকে আমরা যেতে দেবো না। আমেরিকা 7 ফিট ওখান থেকে মুখ ঘুরিয়ে আবার সমুদ্র দিয়ে আমেরিকায় ফেরত যায়। আমাদের সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে ঢোকে, বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের হাত থেকে মুক্ত করে। পৃথিবীর প্রথম দেশ, প্রথম রাষ্ট্র হিসেবে ভারত স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে বন্দী অবস্থায় ছিলেন, তাকে মুক্ত করা হয়। মুজিবুর রহমান কলকাতায় এসে আমাদের ময়দানে সভা করে ভারতকে, ইন্দিরা গান্ধীকে, ভারতের জনগণকে ধন্যবাদ জানিয়ে দেন। সোভিয়েত পাশে ছিল, ভারত পাকিস্তানকে দুটুকরো করে বাংলাদেশকে স্বাধীন করেছিল, বাংলাদেশকে মুক্ত করেছিল। আজকে পৃথিবীতে সোভিয়েত নেই, পৃথিবীতে সোভিয়েতের মতো ভারতের সত্যিকারের বন্ধু নেই। আজকে যখন পেহেলগামে ঢুকে আমাদের নিরীহ টুরিস্টদেরকে খুন করা হয়, মেরে ফেলা হয় এরকম ভাবে, তারপরে ভারত ন্যায্য লড়াই করতে যায় পাকিস্তানের সীমান্তের ওপারে, পাকিস্তানের সরকারের মদতে, পাকিস্তানের সরকারের জামাই আদরে এই হাফিজ সঈদ থেকে শুরু করে যতগুলো জঙ্গিদের ঘাঁটি চলছিল ওখানে, ভারতের সেনাবাহিনী যখন যথাযথ অপারেশন করতে যায় পাকিস্তানের মাটিতে এই জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়ার জন্য, তখন আমেরিকা থেকে খালি ডোনাল্ড ট্রাম্পের একটা ফোন আসে যে পাকিস্তানের আসিফ মুনিরের সঙ্গে আর ওদের প্রধানমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়ে গেছে, আমি আমেরিকা বলছি তুমি যুদ্ধ থামাও, নাহলে তোমাকে ভাতে মারবো। খালি আমেরিকা থেকে একটা ফোন আসে, ভারতের ন্যায্য প্রতিশোধ, ন্যায্য প্রতিরোধকে ফেরত ডেকে নিতে হয় ভারতকে হাত গুটিয়ে নিতে হয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হয় যে আমেরিকার রাষ্ট্রপতির একটা ফোনে কিরকম ভাবে আমাদের এতগুলো মানুষ মারা গেল, তাদের মৃত্যুর বদলা অসম্পূর্ণ রেখে আমাদেরকে মাথা নিচু করে ফিরে আসতে হচ্ছে। তাই আজকে আমাদের যে প্রশ্ন করা হয় যে পৃথিবীতে সোভিয়েতকে, আজকের পৃথিবীতে কেন আমরা সোভিয়েতকে মনে রেখেছি, আজকের পৃথিবীতে আমরা কেন সোভিয়েতকে উদযাপন করেছি? সোভিয়েতকে আমরা মনে রেখেছি, আমরা বামপন্থীরা সোভিয়েতকে মনে রেখেছি, মনে রাখবো। তার কারণ হচ্ছে পৃথিবীতে তার আগেও অনেক বিপ্লব হয়েছিল, সোভিয়েত বিপ্লবের আগেও পৃথিবীতে অনেক বিপ্লব হয়েছিল, কিন্তু সেই বিপ্লবগুলো ছিল কি, একদল শাসকের হাত থেকে আর একদল শাসকের হাতে ক্ষমতা যাচ্ছে, খালি জামা পাল্টাচ্ছে, রাজার চরিত্র পাল্টাচ্ছে না। সোভিয়েত বিপ্লব ছিল প্রথম এমন বিপ্লব যে বিপ্লবে একটা রাজার হাত থেকে আর একটা রাজার হাতে ক্ষমতা যায়নি, রাজার হাত থেকে প্রজার হাতে ক্ষমতা গেছিল, জনগণের হাতে ক্ষমতা গেছিল, জনগণের রাষ্ট্র গঠন হয়েছিল। এবং যখন ক্ষমতা জনগণের হাতে যায়, জনগণের রাষ্ট্র যখন গঠন হয়, তখন সেই চেহারা কেমন হয়, সেই সমাজের চেহারা কেমন হয়, তা আমাদের কাছে আজও একটা অনুপ্রেরণা। সোভিয়েত মানে শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে একটা পাল্টা প্রতিরোধের মঞ্চ নয়, সোভিয়েত মানে একটা দেশের মধ্যেও শুধুমাত্র বাইরের শত্রুর সঙ্গে লড়াই করা, শক্তিশালী দেশ গঠন করা নয়, দেশের মধ্যেও বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সিনেমায় একটা দেশ যে কি উন্নতি করতে পারে ওই কয়েক দশকের সোভিয়েত দেখিয়েছিল। তার অনেক আগে থেকে পুঁজিবাদী দেশে মহাকাশ গবেষণা শুরু হয়েছিল, কিন্তু সোভিয়েত 17 সালে গঠন হওয়ার পরে একদিকে যেরকম সব মানুষের ভাত খাবারের সমস্যা মিটিয়েছে, সব বাচ্চাকে স্কুলে পাঠিয়েছে, সবাইকে চিকিৎসা দিয়েছে, সবার পরনে কাপড় দিয়েছে, সবার হাতে কাজ দিয়েছে, তেমন সেই সোভিয়েত সবার আগে ইউরি গ্যাগারিনকে মহাকাশে পাঠিয়েছে। মহাকাশ মাধ্যাকর্ষণকে অস্বীকার করে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে মহাকাশে পাঠিয়েছেন, প্রথম মহিলা যিনি মহাকাশে যান। তার আগে ইউরি গ্যাগারিন প্রথম মানুষ যিনি মহাকাশে যান। সোভিয়েতের আমলে আইজেনস্টাইন থেকে শুরু করে একের পর এক ফিল্ম মেকার তারা গোটা পৃথিবীতে নতুন সিনেমার মুভমেন্ট চালু করেন। মায়াকোভস্কি থেকে শুরু করে, গোর্কি থেকে শুরু করে সাহিত্য, কবিতায় নতুন দিগন্ত গোটা পৃথিবীতে খুলে যায় সোভিয়েতে। ওষুধে, চিকিৎসা বিজ্ঞানে একটার পর একটা পেনিসিলিনের নতুন স্ট্রেন আবিষ্কার হয়, একটার পর একটা অ্যান্টিবায়োটিক নতুন আবিষ্কার হয় সোভিয়েতে। গোটা পৃথিবীতে তার আগে মানুষের যে গড় আয়ু ছিল, সোভিয়েতের আমলে হওয়া এই বৈজ্ঞানিক আবিষ্কারগুলো চিকিৎসা বিজ্ঞানে খালি সোভিয়েতের নয়, গোটা পৃথিবীর মানুষের গড় আয়ু আগামী কয়েক দশকের মধ্যে বেড়ে যায়। চিকিৎসা ব্যবস্থার বিপ্লবী পরিবর্তন হয় সোভিয়েতে। সুতরাং একটা দেশ, একটা ব্যবস্থা যদি সত্যি সত্যি মানুষকে সঙ্গে নিয়ে বিজ্ঞানকে, প্রযুক্তিকে আপন করে আধুনিক পৃথিবীতে মানানসই একটা রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কেমন ব্যবস্থা হতে পারে তা আমাদের কাছে একটা মডেল, আমাদের কাছে একটা অনুপ্রেরণা। তাই আমরা সোভিয়েতকে মনে রাখি, সোভিয়েতকে আমরা মনে রেখেছি। তো আজকে এই 2025-এ দাঁড়িয়ে যারা ভারতে আমরা রাজনীতি করছি, যারা রাজনীতি করছিও না, কিন্তু
ভারতে বসবাস করছি, যারা দূর থেকে আমাদের কথা শুনছেন, এই যে আমাদের কদিন পরে বিধানসভার ভোট হবে, এরকম অনেক মানুষ আমাদের কথা শুনছেন, যারা হয়তো এবার প্রথমবার ভোট দেবেন। আমাদের অনেক তরুণ ভাই বোন, তাদের হয়তো এবার প্রথমবার ভোটার লিস্টে নাম উঠেছে, প্রথমবার ভোট দেবেন, বা হয়তো এর আগে 1 বছর আগে লোকসভা ভোট প্রথম ভোট ছিল বা দ্বিতীয় ভোট দেবেন। তাদের সবার কাছে জিজ্ঞেস করছি, দল মত নির্বিশেষে কে কোন দলকে সমর্থন এর আগে করেছেন, ভবিষ্যতে করবেন, সবকিছু বাদ দিয়ে জিজ্ঞেস করছি, আধুনিক পৃথিবীর একজন আধুনিক মানুষ হিসেবে বলুন তো, কেমন একটা সরকার, কেমন একটা দেশ, কেমন একটা ব্যবস্থা আমরা দেখতে চাই? সোভিয়েতের সেই বিপ্লব থেকে অনুপ্রাণিত ভারতের স্বাধীনতা, পরবর্তীকালে পণ্ডিত নেহরু থেকে শুরু করে, সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে, মৌলানা আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে, সেই সময় যারা স্বাধীন ভারতের দায়িত্ব হাতে পেলেন, তাদের চিন্তায় যে ভারতের গঠন শুরু হয়েছিল, তারা কি ঠিক করেছিলেন সেদিনের পৃথিবীতে? দেশ স্বাধীন হলো, দেখলেন 200 বছর ব্রিটিশের গোলামি করে আমরা একটা দেশকে এবার স্বাধীন করতে পেরেছি, নিজেরা হাতে এবার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছি। আমাদেরকে এবার খালি দেশ চালালে হবে না, আমাদেরকে নতুন দেশ গড়তে হবে। কোন পথে দেশ গড়বো আমরা? তারা ঠিক করলো আমাদের দেশকে গড়ে তোলার জন্য দেশকে সবার আগে বিজ্ঞানে, প্রযুক্তিতে, অর্থনীতিতে স্বাবলম্বী করতে হবে। স্টিল তৈরি করতে হবে আমাদের দেশে, ইস্পাত তৈরি করতে হবে। আধুনিক পৃথিবীতে শিল্প মানে ইস্পাত শিল্প গড়ে না তুলতে পারলে আমাদের দেশে আমরা শিল্পে উন্নয়নের পথে চলতে পারবো না। বোকারো স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট তৈরি হলো আমাদের দেশে সোভিয়েত ইউনিয়নের মদতে, সোভিয়েতের সাহায্যে। পণ্ডিত নেহরু সোভিয়েতের কাছে আবেদন করলেন, সোভিয়েত এগিয়ে আসলো, ফান্ডিং করলো, আমাদের দেশে ইস্পাত শিল্পর জয়যাত্রা শুরু হলো। আমাদের দেশে গ্রিন রেভলিউশন, সবুজ বিপ্লব শুরু হলো সোভিয়েতের সাহায্যে। অনাহারে মরে যাওয়া একটা দেশ ছিল ভারত, 1 থেকে 1.5 দশকের মধ্যে সুজলা সুফলা দেশ হওয়ার পথে যাত্রা শুরু হলো ভারতের, সোভিয়েতের সাহায্যে, সেই সবুজ বিপ্লব থেকে। পণ্ডিত নেহরু থেকে শুরু করে সর্দার প্যাটেল, মৌলানা আব্দুল কালাম আজাদ, তারা ঠিক করলেন কি নতুন দেশকে গড়ে তোলার জন্য আমাদের এখন কি করতে হবে? আমাদের এই বোকারো স্টিল প্ল্যান্ট থেকে শুরু করে এই ভিলাই স্টিল প্ল্যান্ট, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড তৈরি করতে হবে। আমাদেরকে নদীতে বাঁধ দিতে হবে, দামোদর ভ্যালি কর্পোরেশন তৈরি করতে হবে, ভাকরানঙ্গল ড্যাম তৈরি করতে হবে, আমাদেরকে আইআইটি তৈরি করতে হবে, আইআইএম তৈরি করতে হবে, ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে। নতুন প্রজন্মের শিক্ষিত ছেলে মেয়ে যারা কিনা নতুন দিনের দেশ গড়বে, এমন ইনস্টিটিউশন আমাদেরকে তৈরি করতে হবে। বড় বড় ইউনিভার্সিটি, আইআইটি, আইআইএম, কানপুর, খড়গপুরে তৈরি করতে হবে। তারা তৈরি করলেন। আজকের ভারতে দাঁড়িয়ে একবার চিন্তা করুন তো, সেদিন এই স্বাধীন ভারতে যদি পণ্ডিত নেহরু, মৌলানা আব্দুল কালাম আজাদ আর সর্দার বল্লভভাই প্যাটেলের মতো নেতাদের বদলে যদি মমতা আর মোদির মতো দুপিস নেতা নেত্রী থাকতো, কি হতো? দেশ স্বাধীন হলো, ব্রিটিশরা বাড়ি চলে গেল, মমতা আর মোদি ক্ষমতায় আসলো, এসে বললো দেশ স্বাধীন হয়ে গেছে, আমাদের হাতে এবার দায়িত্ব, ভেরি গুড, আমাদেরকে দেশ তৈরি করতে হবে। নতুন দেশ তৈরি করার জন্য আমরা কি করব? আমরা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বানাবো না, আমরা বোকারো স্টিল প্ল্যান্ট, ভিলাই স্টিল প্ল্যান্ট বানাবো না, আমরা দামোদর ভ্যালি কর্পোরেশন বানাবো না। তার বদলে আমরা কি করব? তার বদলে আমরা গুজরাটে একটা এত বড় স্ট্যাচু বানাবো আর অযোধ্যায় একটা অত বড় মন্দির বানাবো। তাহলে বলুন আজকে আমাদের দেশটার চেহারা কি হতো? যদি মমতা ব্যানার্জির মতো লিডার থাকতেন একজন, এসে বলতেন যে না, আমার হাতে এখন দেশের ক্ষমতা, আমাকে পরের ভোটটা জিততে হবে, ভোটটা জেতার জন্য আমি কি করব? ভোটটা জেতার জন্য আমি আইআইটি বানাবো না, আমি আইআইএম বানাবো না, আমি এসসি এসটি ট্রাইবাল স্কলারশিপ দেবো না। তার বদলে আমি কি করব? তার বদলে ওই টাকা দিয়ে আমি দীঘা একটা জগন্নাথের মন্দির বানাবো, আর মাস গেলে মসজিদের ইমামদেরকে ডেকে এনে মাসে মাসে ইমাম ভাতা দেবো। তাহলে বলুন আজকে আমরা কোন দেশে বাস করতাম? সুতরাং আজকে যারা আমরা লড়াই করছি, আমরা কমিউনিস্ট পার্টি করছি, আমরা লড়াই খালি কোনো একটা দলের হয়ে আর একটা দলের বিরুদ্ধে লড়াই করছি না। আজকের ভারতে, আজকের বাংলায় ইরেশনালিটির সঙ্গে রেশনালিটির লড়াই চলছে, যুক্তিহীনতার সঙ্গে যুক্তিবাদের লড়াই চলছে। আমরা রেশনালিটির পক্ষে, আমরা যুক্তিবাদের পক্ষে। আমাদের সামনে 1000টা প্ররোচনা আছে, আমাদের সামনেও 1000টা যাকে বলে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। এই কদিন আগে বিহারের ভোট হলো, বিহারের ফলাফল বেরোলো, আপনারা দেখেছেন শেষ পর্যন্ত কি হলো। যারা বিহারের ভোটে, তারা ঠিক হোক ভুল হোক, তারা পারুক না পারুক, তারা যা করতে চায় তারা সফল হতো কি না হতো সেটা অন্য প্রশ্ন। কিন্তু যারা 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস ধরে বিহারে বলে গেল যে আমরা জিতলে আমরা স্কুল বানাবো, আমরা জিতলে আমরা হাসপাতাল বানাবো, আমরা জিতলে আমরা সরকারি চাকরির ব্যবস্থা করব, আমরা জিতলে আমরা নতুন ইউনিভার্সিটি বানাবো, তারা গোহারা হারলো। আর যারা বললো যে আমরা জিতলে এখানে সীতার নামে মন্দির বানাবো আর আলীনগরের নাম পাল্টা সীতানগর করে দেবো, তারা হই হই করে ভোটে জিতলো।
তাহলে আমাদের এখন কি করা উচিত? ভোটে জেতার জন্য আমাদেরও কি তাহলে স্কুল কলেজ হাসপাতালের দাবি ছেড়ে দিয়ে, বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্য ছেড়ে দিয়ে, এখানে আলীনগর বানাবো, ওখানে সীতানগর বানাবো, এখানে মসজিদ বানাবো, ওখানে মন্দির বানাবো, এখানে শীতলা পুজো করবো, ওখানে মহরম করবো, এই করে যাওয়া উচিত? নাকি এই দক্ষিণ বন্দার সামনে দাঁড়িয়ে আমাদের এই সিদ্ধান্ত নেওয়া উচিত যে না, এই লড়াই আমরা দুপা পিছিয়েছি কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে? কারণ আমরা সামনের দিকে, আমাদের এই লড়াই সামনের দিকে না এগোলে খালি যে আমরা হারবো তাই নয়। ওই মান্নাদের একটা গান ছিল না পুরনো, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছিলে, দিতে পারোনি, কি তার জবাব দেবে? যদি বলি আমি তো হেরেছি, তুমি কি একটুও হারোনি? আমরা হারতে পারি, আমরা এই লড়াই হারতে পারি, কিন্তু যদি আমরা এইভাবে হারতেই থাকি তাহলে শুধুমাত্র আমরা হারবো না। রাজনীতির মানে যে স্কুল তৈরি করা, রাজনীতির মানে কলেজ তৈরি করা, রাজনীতির মানে হাসপাতাল তৈরি করা, রাজনীতির মানে কলকারখানা তৈরি করা, রাজনীতির মানে ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা করা, রাজনীতির মানে সরকারের টাকায় মন্দির মসজিদ বানানো নয়। এই ধারণাটা হেরে যাবে, এই লড়াইটা হেরে যাবে। আমরা চাই না এই লড়াই হারুক, খালি আমাদের জন্য নয়, দল মত নির্বিশেষে ঘরে ঘরে যে সাধারণ মানুষ আছেন তাদের সবার জন্য আমরা চাই এই লড়াই জিততে। আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি, আজকের তারিখে দাঁড়িয়ে লড়াই খুব একটা সহজ নয়, কিন্তু আরো বেশি মানুষকে সঙ্গে নিয়ে এই লড়াই আমরা লড়তে চাই, আমরা জিততে চাই। দেখুন, আমরা সিপিআইএম যারা করি, আমরা কখনো এটা মনে করি না যে পৃথিবীর সমস্ত ভালো মানুষ খালি আমাদের পার্টিতে আছে। আমাদের পার্টির বাইরেও আরো অনেক মানুষ আছেন যারা ভালো মানুষ, যারা মানুষের ভালো চান, যারা ধর্মনিরপেক্ষ, যারা একটা কল্যাণকর একটা ব্যবস্থা চান, যারা মানুষের উন্নয়ন চান, উন্নতি চান। সেই সমস্ত মানুষ, তাদেরকে আমরা আমাদের বন্ধু মনে করি। আপনাদের সবার কাছে আমরা আবেদন করছি, দূর থেকে যারা আমাদের কথা শুনছেন, এমনকি হাওড়ার এই সমস্ত এলাকায় যখন আমাদের সরকার ছিল তখন এরকম বহু মানুষ তখনও এখানে ছিলেন যারা কিনা হয়তো সেই সময় কংগ্রেসকে সমর্থন করতেন, পরবর্তীকালে তৃণমূলকে সমর্থন করেছেন। তাদের কাছেও আমরা বলছি, আপনাদের সাথে আমাদের আর 5টা বিষয় হয়তো রাজনৈতিকভাবে মত মেলেনি, কিন্তু এইটা ঘটনা। আজকে যেরকম অনেক লোক খালি তৃণমূল ক্ষমতায় আছে বলে 2 পয়সা ধান্দার জন্য তৃণমূল করে, কিন্তু একটা সময় রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন যদি আপনি তৃণমূলকে সমর্থন করে থাকেন, তখন যদি আপনি কংগ্রেসকে সমর্থন করে থাকেন, তখন যদি আপনি তৃণমূলের হয়ে বুথে পোলিং এজেন্ট হিসেবে বসে থাকেন, তাহলে এইটা ঘটনা। আপনি আর যাই হন না কেন, আপনি ধান্দাবাজ নন। আপনি সবসময় সরকারের সঙ্গে থেকে নিজের আখের গুছিয়ে নেবেন এইটা ভাবেননি। তাই বিরোধী অবস্থাতেও একটা সময় বিরোধী রাজনীতি করেছেন। হয়তো আমাদের সাথে আপনার মত মেলেনি, হয়তো অনেক সময় কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি, মারামারিও হয়ে থাকবে, কিন্তু আপনাদের বিরোধী রাজনীতি করার এই যে সাহস, এই যে সততা, তাকে আমরা সম্মান করি। আজকে দেখছেন নতুন করে যত রাজ্যে ধান্দাবাজ গিয়ে জুটেছে তৃণমূলে। সারা জীবন তৃণমূলকে গালাগাল দিত, যখন বুঝেছে তৃণমূলের সঙ্গে থাকলে 2 পয়সা ইনকাম হবে, এখন তাদেরই ভিড় তৃণমূলের মিছিলে, তৃণমূলের মিটিংয়ে। আপনারা যারা চিরকাল পুরনো সময় থেকে সমর্থন করে এসছেন, আপনারা মরলেন না বাঁচলেন কেউ খবর নেয় না। আপনাদের সবার কাছে আমরা খোলা মনে বলছি, আমাদের সাথে এই লড়াই আসুন। আমাদের পার্টির পক্ষ থেকেও বলছি, যদি কোথাও আমাদের মধ্যেও এই সংকীর্ণতা থেকে থাকে যে কোথাও কখনো কারোর সাথে আমাদের দুটো বিষয়ে মত মেলেনি বলে তাকে সারা জীবনের জন্য আমাদের শত্রু ভেবে নিয়েছি, আমাদের বিরোধী ভেবে নিয়েছি, তাহলে আমাদেরকেও সেই সংকীর্ণতা সারতে হবে। হতেই পারে কারোর সাথে দুটো ব্যাপারে আমাদের মত অতীতে মেলেনি, কিন্তু আজকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি তাতে আজকের সময় আমাদেরকেও এটা বুঝতে হবে, যদি আমরা চাই আমাদের মিছিলে ভিড় বাড়ুক, আমাদের লড়াইয়ে মানুষ বাড়ুক, তাহলে নতুন মানুষ তো আর কুমোরটুলিতে অর্ডার দিয়ে তৈরি হবে না। যারা অতীতে আমাদের বিরুদ্ধে ছিলেন তাদেরকেই আমাদের সঙ্গে এনে আমাদের মিটিংয়ে, আমাদের মিছিলে, আমাদের লড়াইয়ে ভিড় বাড়াতে হবে। তাই এই 2025-26 সালে দাঁড়িয়ে আমরা বলছি, দেখুন, এই বাংলার মাটিতে বামপন্থীরা 60-এর দশকে, 70-এর দশকে যে কাজ করেছে তা ইতিহাসের বইতে সোনার কালিতে লেখা থাকবে। অপারেশন বর্গা থেকে শুরু করে, অবৈতনিক শিক্ষা থেকে শুরু করে, তার পেনশন, এখানে অসংগঠিত শ্রমিকদের পেনশন থেকে শুরু করে, রাজনৈতিক বন্দী মুক্তি থেকে শুরু করে, যা যা কাজ বামপন্থীরা করেছে বাংলায়, তা সোনার কালিতে লেখা থাকবে। কিন্তু এই 2025-26 সালে দাঁড়িয়ে আমরা 70-এর দশকের কমিউনিস্ট পার্টি নয়, আজকের এই 2025-26 সালের পৃথিবীতে মানানসই আধুনিক দিনের একটা আধুনিক কমিউনিস্ট পার্টি আমরা তৈরি করতে চাই। এবং সেই পার্টি তৈরি করার জন্য যারা আমাদের পার্টির বাইরেও যে ভালো মানুষেরা রয়েছেন তাদেরকেও আমরা আমাদের সঙ্গে এই লড়াই চাই। আপনাদের সবার কাছে খোলা মনে আবেদন করছি, সবাইকে আমাদের পার্টি মেম্বার হয়ে যেতে হবে। কালকে থেকে মিটিংয়ে মিছিলে আমাদের সঙ্গে সব মিটিং মিছিলে থাকতে হবে, বাড়ি বাড়ি গিয়ে গণশক্তি দিতে হবে, দেওয়াল লিখতে হবে, তা বলছি না, কিন্তু কাছ থেকে দূর থেকে যদি আপনাদের সমর্থন, আপনাদের পরামর্শ, আপনাদের কোথায় কোনটা ঠিক মনে হচ্ছে, ভুল মনে হচ্ছে, সেই কথা বলে যদি লড়াই আমাদের পাশে থাকেন, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে আজকের পৃথিবীতে, আজকের ভারতে, আজকের বাংলায়
নতুন বাংলা গড়ার যে লড়াই আমরা লড়ছি, নতুন ভারত গড়ার যে লড়াই আমরা লড়ছি, সেই লড়াই আমরা আরো উৎসাহের সঙ্গে লড়তে পারবো, সেই লড়াই আমরা জিততে পারবো। আপনাদের সবার কাছে আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।